হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্নিং ইংলিশ উইথ মোল্লা। ইংরেজিতে শুদ্ধভাবে বাক্য লিখতে গেলে বা কথা বলতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে টেন্স। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আলোচনা করব টেন্স নিয়ে। তো টেন্স আমরা সবাই জানি, টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো পুরো টেন্সটা তো একটা ক্লাসে আলোচনা করতে গেলে অনেক লেংদি হয়ে যাবে, তাই আমরা একটা একটা ভাগ নিয়ে আলোচনা করব। আজ আলোচনা করব প্রেজেন্ট টেন্স। দেখো, প্রেজেন্ট টেন্স আমরা সবাই জানি যে প্রেজেন্ট টেন্স চার ভাগে বিভক্ত: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এই প্রত্যেকটা ভাগ আলাদা আলাদাভাবে ডিসকাস করব। ওকে, তার আগে জেনে নিই যে প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট, এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইটও বলা হয়। আমরা ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কখন ব্যবহার করি? সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করি মূলত তিন ধরনের বাক্যের ক্ষেত্রে। কি কি? এখানে তোমরা দেখো, ইউনিভার্সাল বা ইটারনাল ট্রুথ। ইউনিভার্সাল বা ইটারনাল ট্রুথ মানে হচ্ছে চিরসত্য, অর্থাৎ যে সত্যের কোনো পরিবর্তন হবে না, যেটা চিরদিনই একই থাকবে, সেই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করি। আর কখন ইউজ করি? 2 নম্বর, হ্যাবিচুয়াল ট্রুথ। হ্যাবিচুয়াল ট্রুথ বলতে অভ্যাসগত সত্য, অর্থাৎ যেটা আমরা প্রতিদিনই করি, বা কোনো একটা ব্যক্তি, পার্টিকুলার কোনো ব্যক্তি, বিশেষ কোনো ব্যক্তি প্রতিদিনই করে, সেটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত সত্য। আর 3 নম্বর হচ্ছে টেকিং অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম। টেকিং অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, অর্থাৎ বর্তমানে কোনো কাজ বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, তাহলে প্রেজেন্ট টেন্স চার ভাগে বিভক্ত: সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা ফার্স্ট আলোচনা করছি সিম্পল প্রেজেন্ট নিয়ে। ওকে, সিম্পল প্রেজেন্ট তিন ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। একটা হচ্ছে ইউনিভার্সাল বা ইটারনাল ট্রুথ, অর্থাৎ চিরসত্য, যে সত্যের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ, অর্থাৎ অভ্যাসগত সত্য, কোনো ব্যক্তি যেটা প্রত্যেক দিনই করে, অভ্যাসগত সত্য। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে টেকিং অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, অর্থাৎ কোনো কাজ বর্তমানে হয় বোঝাতে। এবার আমরা এক্সাম্পল, উদাহরণ দিয়ে বুঝব। দেখো, দেখো, আই রিড আ বুক। আই রিড আ বুক। আমি একটা বই পড়ি, এখন পড়ি, প্রেজেন্ট টাইম, ঠিক আছে? অর্থাৎ টেকিং অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইমের এক্সাম্পল হচ্ছে আই রিড আ বুক। এবার ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ কী হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা আরও হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। চিরসত্য, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা কোনো দিনই পরিবর্তন হবে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ। হ্যাবিচুয়াল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথটা কীরকম? দেখো, দে প্লে ফুটবল এভরি আফটারনুন। দে প্লে ফুটবল এভরি আফটারনুন, অর্থাৎ তারা প্রত্যেক দিন বিকালে ফুটবল খেলে, এটা তাদের অভ্যাস, হ্যাবিচুয়াল ট্রুথ।
তাহলে আমরা 3 ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব। ওকে, এবার একটা জিনিস দেখো, তোমাদের মধ্যে কৌতূহল জাগতেই পারে যে এখানে রিড লিখলাম, এখানে রাইজেস কেন লিখলাম, এখানে প্লে লিখলাম, অর্থাৎ এখানে এস যোগ করিনি, এখানে কেন এস যোগ করলাম। এটা জানতে গেলে আমাদেরকে কি করতে হবে না পার্সনের দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ইংরাজিতে পার্সন যে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যেটাকে বাংলাতে বলা হয় মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, প্রথম পুরুষ। ঠিক আছে, তো কেন কেন কি সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার না সাবজেক্ট, তারপরে ভার্ব। এই ভার্বটা অবশ্যই ভার্বের 1 নম্বর ফর্ম। প্রত্যেকটা ভার্ব 3টে ফর্ম আছে। কি কি? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। ওকে, তো সিম্পল প্রেজেন্টের যে ফর্মুলা বা স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1। এই ভার্ব 1-এর সাথে এস বা ইএস যোগ হয়। কখন এস বা ইএস যোগ হয়? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। দেখো, যদি তুমি বলো যে হি প্লেজ টেনিস, হি প্লেজ টেনিস, আমাকে দেখো এখানে এস যোগ করতে হলো, বিকজ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্যে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। কখন এস যোগ হবে, কখন ইএস যোগ হবে, এটা 100% কোনো বাঁধা ধরা নিয়ম নেই, তবে একটা আইডিয়ার আকারে বলা যেতে পারে যে যদি ভার্বের শেষে ই না থাকে তাহলে ইএস যোগ হবে, আর যদি ই থাকে তাহলে এস যোগ হবে। ভার্বের শেষে যদি ই না থাকে তাহলে ইএস যোগ হবে, আর যদি ই থাকে তাহলে শুধু এস যোগ হবে। তোমরা বলবে স্যার এখানে তো ই নেই, তাহলে ইএস যোগ হলো না কেন? কারণ এখানে ওয়াই আছে, সেই জন্য এখানে ইএস যোগ হলো না। আর সব সেন্টেন্সে ইএস যোগ হয় না। ঠিক আছে, মনে থাকবে? ওকে, তাহলে আমরা কি বুঝলাম না ভার্বের সাথে এস বা ইএস তখনই যোগ করব যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। প্লুরাল নাম্বার থাকলে কোনো সময় এস বা ইএস যোগ হবে না। যেমন দেখো দে প্লে, প্লুরাল নাম্বার, কিন্তু এখানে এস যোগ হয়নি। আবার দেখো আয়ের পরও প্লে হয়, আয়ের পরও প্লে হয়, কারণ কি আই তো ফার্স্ট পারসন, আই তো ফার্স্ট পারসন। আমাদের ফর্মুলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, বাকি সব পার্সনের ক্ষেত্রে এস বা ইএস যোগ হবে না। এটা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এটা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অন্য কোনো টেন্সের ক্ষেত্রে এই ফর্মুলা প্রযোজ্য নয়। ওকে ভিউয়ার্স, নেক্সট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমরা বুঝতে পারছো কন্টিনিউয়াসের মানে কি? কন্টিনিউয়াস মানে চলছে, অনবরত। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা আমরা একটা আইডিয়া করতে পারি যে তাহলে কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব না দ্য অ্যাকশন ইজ গোয়িং অন, দ্য অ্যাকশন ইজ গোয়িং অন। ঠিক আছে, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস দুইভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে অ্যাকশন ইজ গোয়িং অন, গোয়িং অন, অ্যাকশন ইজ গোয়িং অন। আর 2 নম্বর হচ্ছে নিয়ার ফিউচার, নিয়ার ফিউচার। বাংলা কি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা তখনই ব্যবহার করব 1 নম্বরে হচ্ছে দ্য অ্যাকশন ইজ গোয়িং অন, অর্থাৎ কাজটা চলছে, বর্তমানে চলছে। দ্য অ্যাকশন ইজ গোয়িং অন ইন প্রেজেন্ট, ইন প্রেজেন্ট, দ্য অ্যাকশন ইজ গোয়িং অন ইন প্রেজেন্ট, অর্থাৎ কাজটা বর্তমানে চলছে।
আরেকটা কি, আরেকটা হচ্ছে নিয়ার ফিউচার, অর্থাৎ অদূর ভবিষ্যৎ বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে থাকি। এই অদূর ভবিষ্যৎ এটা নিয়ে আমাকে আমার কলেজের ছাত্ররা অনেক সময় প্রশ্ন করে, স্যার অদূর ভবিষ্যৎ বলতে এটা ঠিক কী বোঝাচ্ছে? আমি ক্লিয়ার করে দিচ্ছি ভিউয়ার্স। আজ এবং আগামীকাল এই দুদিনের কোনো ঘটনা বোঝাতে আমরা নিয়ার ফিউচারটাকে ধরে নিই, কিন্তু যখনই আগামীকালের পরে কিছু বোঝাবে তখন সেটা ফিউচার হয়ে যাবে। ঠিক আছে? আজ এবং আগামীকাল পর্যন্ত কোনো কাজ হবে বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, কিন্তু আগামীকালের পর যদি কোনো কাজ হবে এই ধরনের কোনো সেন্টেন্স বোঝাই আমরা, সেক্ষেত্রে সেটা ফিউচার টেন্স চলে যাবে। ক্লিয়ার? এক্সাম্পল, এক্সাম্পল দিলে দেখো আরও সুন্দরভাবে ক্লিয়ার হবে। আগে সিম্পল প্রেজেন্টে কি এক্সাম্পল দিয়েছিলাম না, আই প্লে ফুটবল। তাহলে এখানে কি করব, আই এম প্লেয়িং ফুটবল, আই এম প্লেয়িং ফুটবল। ওকে, এখানে থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন এসবের ক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হয় না। যেরকম সিম্পল প্রেজেন্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এস বা এস যোগ হতো, এক্ষেত্রে কিন্তু হয় না। আমি আগেই বলেছি যে শুধুমাত্র ওই নিয়মটা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো এখানে যদি দে থাকতো তাহলে এটা হতো দে আর প্লেয়িং, দে আর প্লেয়িং ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল। এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবার 2 নম্বর যে অ্যাপ্লিকেশনটা, যে ব্যবহারটা তোমাদেরকে বলছিলাম যে নিয়ার ফিউচার, এই নিয়ার ফিউচারটা কিভাবে বোঝাবে দেখো। যদি তোমাকে বাংলাটা বলা হয় যে আমি আমি আগামীকাল কলকাতা যাব, কলকাতা, আমি আগামীকাল কলকাতা যাব। ঠিক আছে, এই সেন্টেন্সটা যদি তোমাদেরকে ট্রান্সলেট করতে দেওয়া হয় ইংলিশে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি লিখবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখবে আই শ্যাল গো টু কলকাতা, আই শ্যাল গো টু কলকাতা টুমরো। আই শ্যাল গো টু কলকাতা টুমরো। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এটাই লিখবে যে আই শ্যাল গো টু কলকাতা টুমরো। কিন্তু এই সেন্টেন্সটা ঠিক নয়, এটা কারেক্ট সেন্টেন্স নয়। কারণ কি? কারণ তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে নিয়ার ফিউচার বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি, এবং সেই নিয়ার ফিউচারটা হচ্ছে আজ এবং আগামীকাল। এখানে বলেছে আমি আগামীকাল কলকাতা যাব, তাহলে এটা কিন্তু আই শ্যাল হবে না, এটা কি হবে না আই অ্যাম গোয়িং। এটা কি হবে? আই অ্যাম গোয়িং টু কলকাতা টুমোরো। তো আমি আগামীকাল কলকাতা যাব, আমি আগামীকাল কলকাতা যাচ্ছি হবে না, কিন্তু আমি আগামীকাল কলকাতা যাব। বোঝা গেল? এই যে জিনিসগুলো আমরা লিখছি এর কিন্তু একটা ফর্মুলা বা স্ট্রাকচার বা গঠন যাই বলো আছে। কি? সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, বি ভার্ব, বি ভার্ব, বি ভার্বটা কি হয়? এম ইজ আর, এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তারপরে তো অবজেক্ট কমপ্লিমেন্ট যা আছে সেগুলো হবে। দেখো কিভাবে হচ্ছে, দেখো সাবজেক্ট, এ দেখো সাবজেক্ট, বি ভার্ব, এ দেখো বি ভার্ব, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তারপরে এটা অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা তো তোমাকে দিতেই হবে। আর নাও মানে যদি না থাকে বাক্যে তাহলেও এটা সেন্টেন্স হচ্ছে, কারণ আই এম গোয়িং যদি হয় তাহলেও এটা একটা সেন্টেন্স, আমি যাচ্ছি। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এম ইজ আর কোথায় বসাবো? দেখো
এম বসাবো শুধুমাত্র আই এর ক্ষেত্রে, এম বসাবো শুধুমাত্র আই এর ক্ষেত্রে। ইজ বসাবো যখন সিঙ্গুলার নাম্বার বোঝাবে, হি, ইট, কোনো একজনের নাম, রাম, শ্যাম, রহিম, ঠিক আছে, সি, এগুলোর ক্ষেত্রে আমরা ইজ বসাবো। আর বসাবো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, প্লুরাল, যেমন উই আর, দে আর। বোঝা যাচ্ছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কখন ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব আমরা বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বা ঘটছে বোঝাতে, আর নিকট ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝাতে। ক্লিয়ার? চলো আমরা এবার নেক্সট পয়েন্টে যাচ্ছি। এইগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। সাবজেক্ট প্লাস বিভাব এম ইজ আর, অনেকে বিভাবটা না বলে শুধু বলে দেয় সাবজেক্ট প্লাস এম ইজ আর, তাহলেও ঠিক, কিন্তু এম ইজ আরগুলো তো বিভাব। আমি তোমাদেরকে তো ভার্ব পড়ানোর ক্ষেত্রে বলেছি, ভার্ব যে ভিডিওতে পড়েছি তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারো। ওকে, তারপরে ভার্বের সাথে আইএনজি। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি শিখব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কিন্তু, হ্যাঁ, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট নয়, প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করি? খুব মন দিয়ে শুনবে ভিউয়ার্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি দ্য অ্যাকশন হ্যাজ বিন কমপ্লিটেড বাট ইজ রেজাল্ট প্রেজেন্ট। কি বললাম? দ্য অ্যাকশন হ্যাজ বিন কমপ্লিটেড বাট ইটস রেজাল্ট প্রেজেন্ট, অর্থাৎ কাজটা হয়ে গেছে, ফলটা বর্তমান। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, মানে জাস্ট ভাত খেয়েছি, এখনো হজম হয়নি, আছে, এখনো ভাত পেটের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে কি বললাম তোমাদেরকে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় কোনো কাজ হয়ে গেছে কিন্তু ফলটা বর্তমান। এখানে যে ফর্মুলাটা ব্যবহার করা হয় সেই ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের তিনটে ফর্ম আছে, হ্যাভ ভার্বের তিনটে রূপ আছে, হ্যাজ, হ্যাভ, হ্যাড। হ্যাজ, হ্যাভ, হ্যাড। আমরা কিন্তু এখানে শুধুমাত্র দুটো ইউজ করব, অর্থাৎ হ্যাজ এবং হ্যাভ, এই দুটো ইউজ করব, ঠিক আছে। তারপরে হচ্ছে মেন ভার্ব 3, অর্থাৎ মেন ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব না, সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব মানে হ্যাজ হ্যাভ। অনেক ইউটিউবার তোমরা দেখবে লক্ষ্য করে, বা অনেক বইয়ে দেখবে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ বলে দেয়, কিন্তু হ্যাজ হ্যাভটা কি? হ্যাজ হ্যাভটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের তিনটে রূপ, হ্যাজ, হ্যাভ, হ্যাড। হ্যাড পাস্ট টেন্সের ক্ষেত্রে হয়, প্রেজেন্টের ক্ষেত্রে হয় হ্যাজ, হ্যাভ। তারপরে হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম। আমি তোমাদেরকে আগেই বলেছি প্রত্যেকটা ভার্বে তিনটে করে ফর্ম থাকে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। এখানে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। তোমরা বলতে পারো স্যার হ্যাজ কখন বসাবো, হ্যাভ কখন বসাবো? হ্যাজ বসাবে অনলি ফর থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাজ বসাবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর হ্যাভ বসাবে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। হ্যাভ বসাবে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। কেউ বলতে পারো স্যার আইটা তো সিঙ্গুলার, তাহলে আয়ের পর কি বসাবো? আয়ের পর অলওয়েজ হ্যাভ বসবে, আয়ের পর অলওয়েজ হ্যাভ বসবে। ওকে, এখানে আমি তোমাদেরকে একটু বাংলা বলে দিই, সেটা হচ্ছে যে পারফেক্ট টেন্স যখন তোমাকে ট্রান্সলেট করতে দেবে, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে দেবে, তখন দেখবে যে যদি ছি, ছে, ঠিক আছে, করেছি, করেছে, হ্যাঁ, এই ধরনের যদি থাকে বা শেষে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। যেমন করেছে, করেছি, করেছো, হ্যাঁ, ছো হবে, করেছো, ছো হবে। এরকম বিভক্তি যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। ওকে, দেখো এবার এক্সাম্পল দিয়ে তো বোঝাতে হবে। আমরা প্রথম যে এক্সাম্পল দিগুলো দিয়েছি, হ্যাঁ, ওই এক্সাম্পলটাই আমরা বারবার ইউজ করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে কি এক্সাম্পল দেওয়া হয়েছিল? আই প্লে ফুটবল। এখন দেখো কি করব, সাবজেক্ট আই, আয়ের পর কি হবে? হ্যাভ ভার্ব, হ্যাজ বা হ্যাভ।
আমি বললাম আয়ের পর অলওয়েজ হ্যাভ হবে, তাহলে আই হ্যাভ। প্লে হচ্ছে মেন ভাব, তার থার্ড ফর্ম কি প্লেড, আই হ্যাভ প্লেড ফুটবল, ঠিক আছে। আর একটা যদি এক্সাম্পল দিই তাহলে কি হবে দেখো, হি হ্যাজ মেন ভাব রিড, তাহলে তার থার্ড ফর্ম কি রেড। স্পেলিং কিন্তু এক, জাস্ট প্রোনাউন্সিয়েশনটা আলাদা। স্পেলিং কিন্তু এক, রেড স্পেলিং এক, প্রোনাউন্সিয়েশনটা আলাদা। তাহলে হি হ্যাজ রেড দ্য বুক, ঠিক আছে। অর্থাৎ সে একটা বই পড়েছে। রিমেম্বার, ছে, ছি, ছো এইগুলো যদি বাংলাতে আসে তাহলে আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। ওকে ভিউয়ার্স, তাহলে কি বললাম না প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, কাজটা হয়ে গেছে, ফলটা বর্তমান। যেমন ধরো তুমি যদি বলো বাড়িটা ধ্বংস হয়েছে, তাহলে দ্য হাউস হ্যাজ ডেমোলিশড, ওকে। এরপর আমরা চলে যাব পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করি? দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি যে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এরকম বোঝাতে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব না, কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনও চলছে, স্টিল নাও এখনও চলছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি ভালো করে দেখো। প্রত্যেকটা টেন্সের একটা করে স্ট্রাকচার বা ফর্মুলা আছে। এই স্ট্রাকচার আর ফর্মুলা যদি মাথার মধ্যে ধরে রেখে দিতে পারো ভিউয়ার্স, তাহলে টেন্স তোমাদের কাছে জলের চেয়েও সহজ, ওকে। তাহলে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাজ বা হ্যাভ, অর্থাৎ হ্যাভ ভাব, তারপরে কি বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। অনেক ইউটিউবার বা অনেক বইয়ে দেখবে এটা লেখা থাকে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন। আমি হ্যাজ বিনটাকে একসঙ্গে না লিখে আমি কি করলাম, হ্যাভ ভাব যেরকম আমি আলাদা করে বলছি সেরকম হ্যাভ ভাব তার সাথে বিন যোগ। ক্লিয়ার? তাহলে কি হলো ফর্মুলাটা, সাবজেক্ট হ্যাজ অবলিক হ্যাভ, অর্থাৎ হ্যাভের মধ্যে একটা হবে, কখন হ্যাজ হবে কখন হ্যাভ হবে বলে দিলাম, তারপর বিন, তারপরে আইএনজি। যেমন দেখো, তুমি যদি বলো যে আমি 2 দিন ধরে কাজটি করছি, আমি 2 দিন ধরে কাজটি করছি, দেখো আমি 2 দিন ধরে কাজটা করছি, তাহলে আই হ্যাভ বিন ডুইং the work for 2 days, ঠিক আছে। দেখো, তোমরা হয়তো বলতে পারো স্যার এটা সাবজেক্ট, এটা হ্যাভ, এখানে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট তো রয়েছে, ফর 2 ডেজটা কেন দিলাম না, এই ফর 2 ডেজটা দিতে হবে কারণ তোমাকে তো সময়টা বোঝাতে হবে যে আগে শুরু হয়েছে এবং এখনও চলছে। এখানে কি বলেছে ফর 2 ডেজ, মানে কি, মানে হচ্ছে যে তুমি কাজটা 2 দিন আগে শুরু করেছো, এখনও চলছে, ঠিক আছে। আমরা যে এক্সাম্পলগুলো ব্যবহার করছি আমরা ওই এক্সাম্পল দিয়ে আর একটু ভালো করে বুঝে নেব। কীরকম না, আমরা কি এক্সাম্পল শুরু করেছিলাম, আই প্লে ফুটবল, ওটাই দেবো। দেখো, আমি আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, কি লিখবে, since 30 minutes,
মিনিটস, অর্থাৎ আমি 30 মিনিট ধরে ফুটবল খেলছি। মানে আমি ফুটবল খেলতে শুরু করেছিলাম 30 মিনিটস আগে এবং এখনও খেলছি। ঠিক আছে, যদি তুমি অন্য কোনো এক্সাম্পল দিতে চাও তাহলে কি হবে, যেমন দেখো, হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 5 আওয়ার্স, অর্থাৎ সে 5 ঘন্টা ধরে বইটা পড়ছে। কতক্ষণ ধরে পড়ছে? 5 ঘন্টা ধরে বইটা পড়ছে। তোমাদের মধ্যে কোশ্চেন থাকতেই পারে যে স্যার, এই যে সিন্স আর ফর আপনি দুটো ব্যবহার করলেন, এই সিন্স আর ফর কখন কোথায় ব্যবহার করব? এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সিন্স আর ফর কোথায় কখন ব্যবহার করবে। দেখো, সিন্স আর ফর দুটোই কিন্তু বোঝায় পয়েন্ট অফ টাইম। আমি তোমাদেরকে প্রিপোজিশন যখন বোঝাচ্ছিলাম তখন আমি সিন্স, ফর, ফ্রম এগুলোর কিন্তু ব্যবহার তোমাদেরকে শিখিয়েছি। যদি কেউ আমার ওই প্রিপোজিশনের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে সার্চ করে প্রিপোজিশনের ভিডিওটা দেখে নাও। তাহলে কি হবে, তাহলে তোমরা সিন্স আর ফরের ব্যবহারটা খুব ভালো করে বুঝে যাবে। অ্যাকচুয়ালি সিন্স, ফর এগুলো পয়েন্ট অফ টাইম বোঝায়। পয়েন্ট অফ টাইম কি বোঝায়? পয়েন্ট অফ টাইম। ওকে, তাহলে ফর বোঝায় পয়েন্ট অফ টাইম, সিন্স, ফ্রম, ফর এইগুলো ব্যবহার কিভাবে করবে সেইগুলো খুব ক্লিয়ারলি বুঝতে গেলে আমার আগে প্রিপোজিশনের যে ভিডিও দেওয়া আছে সেটা দেখে নাও। ওকে ভিউয়ার্স, তাহলে আজকে আমরা শিখলাম প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ এবং আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।